বলে দিলেন। ওর নিয়ে আমি আপাতত আর কিছু বলছি না। সঙ্গে আছেন বিবেকজ্যোতি কলেজ এবং বিবেকজ্যোতি কলেজের প্রিন্সিপাল ডক্টর সুমন্ত কুমার খাড়া এবং বিবেকজ্যোতি কলেজের বাদবাকি স্টাফ এবং অন্যান্য স্টুডেন্ট যারা আছেন। আমি ডিউজের পক্ষ থেকে এটুকু জানাতে চাইছি, আমরা গত কয়েক বছর ধরে কোভিড থেকে আমাদের কর্মকাণ্ড শুরু হয়েছিল। সেখানে আমরা চেষ্টা করছি স্টুডেন্টদের কিছু না কিছু বেনিফিট দিতে, অর্থাৎ যেই অংশগুলো নিয়ে খুব সম্ভবত খুব কম কাজ হয়েছে, যেমন স্টুডেন্টদের সবাই পড়ায় কিন্তু গাইড করে কজন, অথবা স্টুডেন্টরা কোন দিকে গেলে তাদের যে এম সেইটা তাড়াতাড়ি পূরণ করতে পারবে, অথবা কোন কোর্সটা তারা বেছে নিলে তারা সহজে সেই কোর্সের মূল্যটা বুঝে এবং বাজার দর অনুযায়ী অথবা আজকের দিনে দাঁড়িয়ে সেই কোর্সটা আদৌ সময়োপযোগী কিনা, এই ভাবনা চিন্তাগুলো গাইড করার জন্য আমরা চেষ্টা করে আসছি। এবং সেই ক্ষেত্রে স্টুডেন্টদের সহায়তার জন্য আগেও আমরা ওয়েবিনার করেছি। আজকে আবারও একটি উদ্যোগ যেটা আমাদের সঙ্গে সহায়তা করছে, অথবা আমরা যেই কলেজের সাথে যুক্ত হয়েছি বিবেকজ্যোতি কলেজ, যেই কলেজ আশেপাশের মানুষজনদের নিয়ে কাজ করছে এবং তার সঙ্গে তাদের যারা স্টুডেন্ট এবং অন্যান্য স্টুডেন্ট সেই কলেজের হয়তো বা স্টুডেন্ট নয়, তারাও এই ওয়েবিনারে অংশ নিতে পারে বা অনেকেই হয়তো নিয়েছেন অংশ। তো আমি এটুকুই বলবো যে আজকের অনুষ্ঠানটা সমস্ত স্টুডেন্টের জন্য যারা চাইছে তাদেরকে গাইড করার কেউ নেই, অথবা তাদের গাইডেন্সটুকু দেওয়ার জন্য আমাদের জগদীশ বাবু এবং বিবেকজ্যোতি কলেজের কর্মকর্তারা আছেন যারা সঠিকভাবে গাইড করবেন। আমরা শুধু তাদের সঙ্গে হাত মিলিয়ে সহযোগিতা করছি, বা সেটুকুই। খাবার উল্টে দিল, কোথায় একটা নির্দিষ্ট সেকেন্ডের জন্য সে চুপচাপ থাকতে পারে। আমরা কি করি? আমরা করি তাকে বকাঝকা করি, আমরা করি তাকে চুপচাপ বসিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের কথা শোনাই। তাতে কিন্তু তার নেগেটিভিটিগুলো আমরা পাই। আমরা এই বিএড এর মাধ্যমে যদি আমরা এই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টগুলো জানতে পারি যে বাচ্চাটি কেন হাইপার বা হাইপার অ্যাক্টিভ হলে আমরা সেই বাচ্চাটাকে কীভাবে ট্যাকেল করতে পারি, তাহলে তার মাধ্যমে আমি একজন ভালো বাবা, ভালো মা, ভালো একজন মানুষ হিসাবে গড়ে তুলতে পারি। আমরা তার প্রতি বিরক্ত হব না, তার একটা বেটার বিং হিসাবে আমরা গড়ে তুলতে পারি। এছাড়া আমাদের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ইনক্রিজ হবে। আমাদের যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথগুলো আছে, আমার কনফিডেন্স লেভেল, আমার জেস্চার পশ্চার, আমার বলার দক্ষতা, হ্যাঁ, আমার মানুষের সঙ্গে ইন্ট্রোডাকশন শুরু করার যে দক্ষতা, বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক স্কিলগুলো কিন্তু আমার এর মাধ্যমে ডেভেলপমেন্ট। এছাড়া আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবসময় বলি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গত্যময়, পূর্ণিমার চাঁদ জানে ঝলসে নেই। অবভিয়াসলি আমরা ভালো তো মানুষ হলাম, কিন্তু খালি পেটে ভালো মানুষ কতদিন হয়ে থাকতে পারে? তাই বিএড বা ডিএলএড করলে আমাদের কেরিয়ার অপরচুনিটি কী কী হতে পারে, কেরিয়ার অপরচুনিটিগুলো কিন্তু আমরা এবারে জেনে নিই। বিএড বা ডিএলএড কমপ্লিট করলে আমাদের সব থেকে প্রথমে যে কেরিয়ার অপরচুনিটিটা আসে সেটি হচ্ছে টিচিং প্রফেশন। আপনারা যদি স্লাইডটা দেখতে না পান আমাকে কিন্তু বারবার বলবেন, ঠিক আছে? টিচিং প্রফেশন, বিএড এবং ডিএলএড করলে আমাদের প্রথমেই যেটি মাথায় আসে যে আমরা বিএড করবো বা ডিএলএড করবো কেন, আমরা শিক্ষক হতে চাই, আমরা শিক্ষকতা প্রফেশনে যেতে চাই। শিক্ষকতা প্রফেশন ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের প্রফেশন আছে যেখানে কিন্তু আমরা যেতে পারি। তো প্রথমে শিক্ষকতা প্রফেশনটাকে নিয়ে আমরা আলোচনা করি। শিক্ষকতা প্রফেশন যদি আমরা যাই তাহলে সেখানে দুটি পথ আছে, একটা কি প্রাইভেট, আর হচ্ছে গভর্নমেন্ট। আমরা সকলেই জীবনে একটি স্টেবিলিটি চাই। 60 বছর পর্যন্ত আমরা চাকরি বা 65 বছর পর্যন্ত চাকরির সুনিশ্চয়তা চাই। তার জন্য আমরা গভর্নমেন্ট প্রফেশনে বা গভর্নমেন্ট টিচিং প্রফেশনে যেতে চাই। কিন্তু বর্তমানে প্রবলেম ইজ দ্যাট বর্তমানে আজ থেকে হয়তো 20 বছর পর প্রত্যেকটি সরকার, আমাদের ভারতবর্ষে এই ধরনের কাজ শুরু হচ্ছে, সরকার কিন্তু প্রাইভেটাইজেশনের দিকে অনেক বেশি যাচ্ছে। আপনারা দেখবেন যে ভ্যান চালায় সে থেকে শুরু করে যে বিজনেসম্যান, প্রত্যেকেই কিন্তু গভর্নমেন্ট স্কুলের থেকে প্রাইভেট স্কুলে নিজেদের বাচ্চাকে দিতে বেশি স্বাচ্ছন্দ্য। প্রাইভেট স্কুলের একটা বিশাল বড় অপরচুনিটি আছে,
যদি আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারি। প্রাইভেট স্কুলের জন্য আমাদের সব থেকে প্রথমে কী দরকার না, আমরা বিএড এবং ডিএলএড কমপ্লিট আমাদের করতে হবে। উইদাউট বিএড ডিএলএড আপনি সরকারি বা বেসরকারি কোনো জায়গাতেই যেতে পারবেন না টিচিং প্রফেশনে। প্রাইভেট জবে যদি আমরা যাই তাহলে বিএড ডিএলএড যে স্কিলগুলি শেখানো হয়, যে স্কিলের মাধ্যমে আপনি একটা বেটার হিউম্যান বিং যখন হবেন, সেই স্কিলগুলো অ্যাপ্লাই করে আপনারা প্রাইভেট জব। এবং আমি আপনাদের বলি, আজকের দিনে কিন্তু বড় বড় প্রাইভেট স্কুলগুলো কিন্তু যথেষ্ট ভালো স্যালারি দেয়। এবং ভালো স্কুল যেমন ধরুন দিল্লি পাবলিক স্কুল, এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, হেরিটেজ স্কুল, হ্যাঁ, ডন বস্কো স্কুল, এই ধরনের স্কুলগুলোতে কিন্তু একটা বিশাল ভালো কেরিয়ার অপরচুনিটি আছে, যেখানে জব স্যাটিসফ্যাকশন আছে, জব স্টেবিলিটি আছে। তাই প্রাইভেট জবের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের কেরিয়ার। এছাড়া গভর্নমেন্ট জবে যদি আমরা যাই তাহলে দুটি অপশন, একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট আর একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের জবে যদি আমরা যাই তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের দু ধরনের টিচিং প্রফেশন থাকে, একটা হচ্ছে পিজিটি আর একটা হচ্ছে টিজিটি। এখানে আপনি কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, আর্মি পাবলিক স্কুল, এই ধরনের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট, আইসিএসসি বিভিন্ন ধরনের বা সিবিএসসি বিভিন্ন ধরনের স্কুলে আপনারা চাকরি করতে পারবেন। নিজেদের বিএড এবং ডিএলএড এর পর স্কিলগুলি যদি সেভাবে আপনারা ডেভেলপ করেন, আমার কিন্তু প্রচুর পরিচিত আছে যারা কিন্তু নবোদয় বিদ্যালয় বা কেভিতে শিক্ষকতা করছে। এবং এখানে একটা ভালো ভ্যাকেন্ট সুযোগ কিন্তু এখনও আছে বিভিন্নভাবে। কেভিতে কেন্দ্রীয় বিদ্যালয় বিভিন্ন জায়গায় আছে, সেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি এখনও আছে এখানে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, সমাজ থেমে থাকছে না, সমাজ এগোচ্ছে। আজকে পপুলেশন বাড়ছে, পপুলেশন যখন বাড়বে, সমাজ যখন বাড়বে, সমাজ এক্সপ্যান্ড যখন হবে, তখন কিন্তু টিচিং প্রফেশনের আজকে স্ট্যাগনেন্ট পরিস্থিতি কখনোই থাকবে না, এটা কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ। আর স্টেটের যদি আমরা ধরি তাহলে আমরা প্রাইমারি জবে যেতে পারি, মানে প্রাইমারি স্কুলের 1 থেকে 8 পর্যন্ত। আর এসএলএসটির মাধ্যমে আমরা আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি প্রফেশনে যেতে, স্কুল টিচিংয়ে যেতে পারি। এবং আপনাদের কাছে একটা খুবই সুখবর দিই, আপনারা হয়তো সকলেই জানেন যে আমাদের কিন্তু নতুন করে আবার রাজ্য সরকার এসএলএসটির চাকরির জন্য নোটিফিকেশন করেছে। টিচিং প্রফেশনের একটা বিশাল বড় ফাস্ট জায়গা আছে, যেখানে কিন্তু আপনারা যেতে পারেন প্রাইভেট অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট। ওকে, এছাড়া সবাই ভাবে যে বিএড এবং ডিএলএড করা মানে হচ্ছে টিচিং প্রফেশনে যাব, শিক্ষক হবো, ব্যাস এটুকুই যায়। শিক্ষক ছাড়া অনেক অপরচুনিটি আছে, যে অপরচুনিটিগুলো কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারেন। যে এক্সপ্লোরগুলো কিন্তু আপনাদেরকে অনেকেই বলে না কেরিয়ার কাউন্সিলিংয়ের মাধ্যমে, যেটি আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। যেমন আপনারা বিএড এবং ডিএলএড কমপ্লিট করার পর, টিচার্স ট্রেনিং কমপ্লিট করার পর আপনারা স্কুল অ্যাডমিনিস্ট্রেশন পজিশনে যেতে পারেন, আপনারা স্কুল ইন্সপেক্টর এসআই পজিশনে যেতে পারেন, বা স্কুল ইন্সপেক্টর রিলেটেড বিভিন্ন ধরনের ভ্যাকেন্ট পজিশন আছে। আপনারা অঙ্গনওয়াড়ি ইনস্ট্রাক্টর, নাম শুনেছেন, একটু ভালো স্যালারি দেয়, অঙ্গনওয়াড়ি ইনস্ট্রাক্টর পজিশনে কিন্তু যেতে পারেন, যার জন্য কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে। অঙ্গনওয়াড়ি ইনস্ট্রাকশনের আপনারা আশেপাশে আপনাদের গ্রামের বিভিন্ন জায়গায় যে অঙ্গনওয়াড়ি চলে, সেই কয়েকটা অঙ্গনওয়াড়িকে নিয়ে একটা ক্লাব বানানো আছে। সেই ক্লাবের যে ইনস্ট্রাক্টর, সেই ইনস্ট্রাক্টর পজিশনগুলো কিন্তু খালি পড়ে আছে। ধীরে ধীরে এগুলো কিন্তু ভর্তি হবে, একদিন না একদিন ভর্তি হবে। তাই এই প্রফেশনেও কিন্তু আমরা যেতে পারি। এসআই, ঠিক আছে, স্কুল ইন্সপেক্টর, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। আমাদের টিচিং ছাড়াও এই অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যাওয়া, যেটা স্কুল রিলেটেড, আজকে এই যে বিভিন্নভাবে বিভিন্ন স্কুলগুলো চলে, তার ফান্ডিং কোথা থেকে আসে, তাদের টিচারদের স্যালারি কোথা থেকে আসে, এসআই অফিসে থেকে হয়। সেই এসআই অফিসে প্রচুর ভ্যাকেন্সি থাকে। আমরা কিন্তু এই বিএড এবং ডিএলএড কমপ্লিট করার পর সেই পজিশনে যেতে পারি। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ একটা পথ, এডুকেশনাল কনসালটেন্ট। আজকে বিভিন্নভাবে একটি ছেলে বা মেয়ে যারা এইচএস কমপ্লিট করে, তারা এইচএস কমপ্লিট করার পর তারা বুঝতে পারে না যে তারা তাদের কেরিয়ার অপরচুনিটি কোন দিকে নিয়ে যেতে পারে। ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব ভালো অপরচুনিটি এই এডুকেশনাল কনসালটেন্ট হিসাবে নিজেকে গড়ে তোলে। এরকম বহু ওয়েস্টার্ন কান্ট্রিতে এরকম কনসালটেন্ট আছে যারা কিন্তু নিজেদের এই কনসালটেন্সির মাধ্যমে শুধু সার্ভিস প্রোভাইড করে একটি ছাত্রকে, যেমন গতকালই আমার কাছে একজন এসেছিলেন, তো
তিনি আমাকে বললেন যে দেখো না যে আমার মেয়েটি এবারে আইএসসি পাস করেছে, 12-এ ভালো মার্কস নিয়ে এসছে, 94.5 মার্কস এসছে, ম্যাথটা একটু কম এসছে, কিন্তু ভাবছি যে কি নিয়ে পড়ো। তো আমি বললাম যে সব থেকে ভালো উপায় ডাক্তারি পড়ানোর কথা বলছিল। আমি বললাম সব থেকে ভালো জিনিস আজকে ডাক্তারির থেকে অনেক ভালো জিনিস, যদি এটা মনে করছো যে ও ওই প্রফেশনে যাবে, তাহলে আপনি তাকে মানে কম্পিউটার রিলেটেড কোর্সে দিতে পারেন, এআই রিলেটেড কোর্সে দিতে পারেন যদি মনে করেন। আর না হলে যদি শিক্ষকতার দিকে আসতে চায় বা এই জাতীয় জিনিসে আসতে চায়, তাহলে বিএড বা ডিএলএড করতে পারেন। তো বিভিন্নভাবে আজকে এই যে কনসালটেন্সিটা আমি দিচ্ছি, এটা আমি জাস্ট এমনি আলোচনা সভার মধ্যে দিচ্ছি, কিন্তু আমি যদি একটা কনসালটেন্সি করি, সেখানে বহু মানুষ আসবে, তার বাবা মারা আসবে। আজকে ভারতবর্ষের এখনো পর্যন্ত ফার্স্ট জেনারেশন লার্নার যারা থাকে, তাদের বাবা মারা জানে না যে বাচ্চাটাকে কোন পথে নিয়ে দেবে। আপনি যদি অ্যাজ এ কেরিয়ার কনসালটেন্ট হিসাবে কাজ করেন, তাহলেও কিন্তু একটা ফার্স্ট অপরচুনিটি আছে। নেক্সট, কারিকুলাম ডেভেলপমেন্ট। আজকে বিভিন্ন ধরনের নতুন কোর্স আমরা দেখতে পাই, যে কারিকুলাম বর্তমানে তৈরি হয়নি। আজকে আপনি যদি নিজেকে বিএড কমপ্লিট করার পর, ডিএলএড কমপ্লিট করার পর কারিকুলাম ডেভেলপার হিসাবে গড়ে তোলেন, এবং বিভিন্নভাবে এরকম বিভিন্ন সংস্থা আছে যারা নতুন নতুন কোর্স তৈরি করে এবং বিভিন্ন অর্গানাইজেশনে সেই কোর্সগুলোকে চালায়। যখন সেই কোর্স তৈরি হয়, সেই কোর্স তৈরির সময় অ্যাজ এ কারিকুলাম ডেভেলপার আপনি যদি নিজেকে গড়ে তুলতে পারেন, সেই ধরনের অর্গানাইজেশনের সঙ্গে আপনি কাজ করবেন এবং কারিকুলাম ডেভেলপমেন্ট কিন্তু আপনি করতে পারবেন। নেক্সট, আমরা খুব সহজভাবে বলতে পারি যে বিএড এবং ডিএলএড কমপ্লিট করার পর একটা বিশাল বড় অপরচুনিটি খোলে, এবং যে অপরচুনিটিটা সবাই আমরা গ্র্যাব করি, সেটা কি প্রাইভেট টিউটর। মানে কিন্তু আমরা হ্যাঁ বলুন। বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ বা ডেভেলপার হিসাবে, মানে এই 2 বছর করার দরুন এক্সট্রা কোনো সার্টিফিকেট কোর্স যেগুলো এইসবে এনহ্যান্স করতে পারবে, ওখানে যদি কিছু বলেন, মানে বিএড এর সাথে সাথে কিছু করা যাবে কি? একদম একদম, বিএড এর সাথে সাথে বহু কোর্স আছে। আজকে বর্তমানে কিন্তু আপনাদের সেই বিএড এর সাথে সাথে এই কোর্সগুলি গিয়ে কোথাও শিখতে হবে না, আপনি অনলাইনেই শিখতে পারেন। অনলাইনে স্বয়ং বলে একটা পোর্টাল আছে, আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের মুখ বলে পোর্টাল আছে, এনটিপিএল বলে পোর্টাল আছে, বা ইগনু থেকেও বিভিন্ন ধরনের কোর্স হয়, যার মাধ্যমে আপনি নিজের এই ধরনের স্কিলগুলো ডেভেলপ করতে পারেন। বিভিন্ন ধরনের ছোট ছোট সার্টিফিকেট কোর্স আছে আর ডিপ্লোমা কোর্স আছে। সার্টিফিকেট আর ডিপ্লোমা, এই দুটি কোর্সই আপনি করতে পারেন, এবং তার ফলে এই কোর্সের মাধ্যমে আপনি অনেক বেশি পারদর্শিতা অর্জন করবেন কারিকুলাম ডেভেলপার হিসেবে বা আপনার কনসালটেন্সি খোলার জন্য। এই ধরনের বিভিন্ন ধরনের কোর্স আছে, ঠিক আছে। নেক্সট, আমরা প্রাইভেট টিউটর হিসাবে বিষয়গুলোকে, যেটা অনেকেই বলে যে প্রাইভেট টিউটর আবার কি। আমার একজন পরিচিত আছে, স্যার ম্যাডামরা আপনারা হয়তো জানেন, আমার একজন পরিচিত আছে যে পার মান্থ প্রাইভেট টিউশন করে মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে। মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে প্রাইভেট টিউশন। সবাই কি করতে পারে? তাহলে আমার সেই টিচিং স্কিলটা সেইভাবে ডেভেলপ করতে হবে যাতে আমি সেই লেভেলটা অ্যাচিভ করতে পারি, এবং আমি প্রাইভেট টিউটর হিসাবেও জীবন অতিবাহিত করতে পারি। বহু মানুষ আমি দেখেছি যারা প্রাইভেট টিউটর হিসেবে সারাটা জীবন কাজ করে গেছে, এবং বর্তমানে তাদের টিচিং স্কিল যদি সেভাবে ডেভেলপ হয়, তাহলে তারা কিন্তু ভালো টাকা। নেক্সট, অনলাইন এডুকেটর। অনলাইন এডুকেটর আজকের বর্তমান দিনে একটা বিশাল বড় ভাস্ট অপরচুনিটি। আজকে আমরা দেখতে পারি যে আন একাডেমি, আপনারা নাম শুনেছেন হয়তো, আন একাডেমি, খান একাডেমি, বাইজুস, এরকম ধরনের বিভিন্ন ধরনের অনলাইন পোর্টাল আছে, যে পোর্টালে গিয়ে আপনি রেজিস্টার করতে পারেন যে আপনি অ্যাজ এ টিচার হিসাবে আপনি পড়াবেন। এবং আজকে বাচ্চারাও কিন্তু, আজকে আমি গতকালই একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম একজনের সাথে, সেটি হচ্ছে নো স্কুলিং কনসেপ্ট। ওয়েস্টার্ন কান্ট্রিতে অলরেডি চলে এসেছে নো স্কুলিং কনসেপ্ট। মানে কি, বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো না, বাচ্চাদেরকে স্কুলে গিয়ে যে ইনফরমেশনটা আজকে টিচার দিচ্ছে, এরকম কনসেপ্ট হয়তো আমাদের ভারতবর্ষে আস্তে আস্তে 20-25 বছর সময় লাগবে। ওয়েস্টার্ন কান্ট্রিতে ধীরে ধীরে ডেভেলপ হয়ে গেছে যে
বাচ্চাদেরকে স্কুলে পাঠাবো না, বাচ্চাদেরকে কি করবো না, অনলাইনের মাধ্যমে তো বাচ্চা সব কিছুই শিখতে পারছে। বিভিন্ন জায়গায় বাচ্চা ঘুরবে ফিরবে, সমাজ থেকে সে গঠনমূলক চিন্তাভাবনা গ্রহণ করবে, সে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিমূলক লার্নিং করবে, আর অনলাইন এডুকেশন সিস্টেমে সে পড়ে নেবে। বিভিন্ন বাইজুসের মাধ্যমে, আনএকাডেমির মাধ্যমে এরকম কিন্তু লোকে করে। আমার একজন পরিচিত দাদা আছে, তার মেয়েকে তিনি একটি লোকাল গভর্নমেন্টের আপনার কি বলে প্রাইমারি স্কুলে ভর্তি করেছে। লোকাল গভর্নমেন্টের প্রাইমারি স্কুলে ভর্তি করাতে সুবিধা কি না, তাতে তার উপর চাপটা কম থাকে। প্রাইমারি স্কুলে কম চাপ দেয়, যেহেতু গভর্নমেন্ট প্রাইভেট স্কুলে চাপটা অনেকটা বেশি থাকে। ভর্তি করেছে, তার সঙ্গে সঙ্গে কি করেছে না, বাইজুসের মাধ্যমে সে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাইজুসের মাধ্যমে ক্লাস করছে। অনলাইন যে বাইজুসের মাধ্যমে ক্লাসগুলো তো কাউকে না কাউকে তৈরি করতে হয়, কিন্তু এমনি এমনি কেউ হয় না। তাহলে এই অনলাইন টিউটার হিসাবে আজকে একটা বিশাল বড় অপরচুনিটি আছে। আপনি কিন্তু অনলাইন টিউটার হিসাবে বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন এবং নিজের থেকেও আপনি অনলাইন টিউশন শুরু করতে পারেন। এছাড়া এডুকেশনাল রিসার্চ, আপনি বিএড কমপ্লিট করার পর আপনি যদি এডুকেশনাল রিসার্চের দিকে যান, আমার একজন পরিচিত ভাই আছে, একজন পরিচিত আছে, সে দিল্লিতে একটি সংস্থার সঙ্গে যুক্ত, বিভিন্নভাবে বিভিন্ন যে রিসার্চ প্রজেক্ট আছে, সে হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ হিসেবে কাজ করে, জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে। তো মাস গেলে তার 60,000 টাকা করে ইনকাম, মাস গেলে তাদের 60,000 টাকা করে পায়। 6 মাসের রিসার্চ প্রোগ্রাম থাকে, রিসার্চের একটা মানে প্রোগ্রামের একটা শিডিউল থাকে, তারপর আবার নতুন করে আবার রিসার্চ প্রোগ্রাম সে পায়। কিন্তু সে তার লাইফ প্রফেশনই করে ফেলেছে, সে শুধু বিএড কমপ্লিট করেছে, একটি সাবজেক্টে সে পোস্ট গ্র্যাজুয়েশন করেছে আর শুধু বিএড করেছে, এবং সে কিন্তু রিসার্চের কাজ করে। সে আজ 3 বছর ধরে কনস্ট্যান্টলি প্রত্যেকটা একটা রিসার্চ কমপ্লিট হয় আর একটা রিসার্চ শুরু হয়, এরকমভাবে শুধু রিসার্চের কাজই করে তার জীবন অতিবাহিত করছে। এবং তার বাড়ি হচ্ছে মালদা, সে দিল্লিতে কাজ করে, যখন আসে সে কিন্তু ফ্লাইটে আসে। ঠিক আছে, এটা বলার উদ্দেশ্য কি, মানে তার লাইফ যে কি বলবো, লাইফের একটা স্ট্যান্ডার্ড, লাইফের একটা যে এবিলিটি, সেই স্ট্যান্ডার্ড অফ এবিলিটি সে কিন্তু অনেক ডেভেলপ করেছে। তার জন্য তার লাইফ স্ট্রাকচারটাও পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো এডুকেশনাল রিসার্চার হিসাবে আমরা কিন্তু অনেক আগে যেতে পারি। আর এখানে কিন্তু বিভিন্ন স্কোপ আছে, বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় এই রিসার্চের জন্য পয়সা দেয়। বিভিন্ন এই ধরুন কি বলবো, লোকাল এরিয়াতেও বিভিন্ন রিসার্চের জন্য কিন্তু সরকার বা বেসরকারি থেকে আমাদের পয়সা আছে, সেগুলো কিন্তু জানতে। এছাড়া এনজিও বা নন প্রফিটেবল অর্গানাইজেশন থেকে বিভিন্ন ধরনের ওখানে অপরচুনিটি আছে। সৌম্য বলে আমার একটি বন্ধু আজকে গোটা আসামের ওপর বিভিন্ন ধরনের এনজিও প্রজেক্টের ওপর কাজ করে। সে ওই রকম বিএড কোয়ালিফাইড এবং গোটা আসামের এনজিও প্রজেক্টের পুরো অর্গানাইজার ওই। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান ওখানে করে, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করে এবং মাঝখানে কিন্তু ভালো টাকায় দেয়। এগুলো আমি নাম দিয়ে বা এগুলো এক্সাম্পল দিয়ে বলার উদ্দেশ্য কি, না এনজিওতেও ঢুকে আপনি আপনার নিজের কেরিয়ারকে গড়ে তুলতে পারবেন। এছাড়া ফার্দার স্টাডিজের অপশন তো আছেই, আপনারা বিএড বা ডিএলএড কমপ্লিট করার পর আপনারা এমএড করতে পারেন, পরবর্তীকালে পিএইচডি করতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে দ্য ফিউচার প্রসপেক্ট সবসময় ডিপেন্ড করে যে আপনার লোকালিটি ডিমান্ড আর ইন্ডিভিজুয়াল এবিলিটি। আপনি বললেন যে আজকে চাকরি নেই, কিছু নেই, হ্যাঁ আজকের পরিস্থিতি খুব খারাপ, কিন্তু বিষয়টা সত্যিই কি খারাপ? যদি সত্যিই খারাপ হতো তাহলে মানুষ তো না খেতে পেয়ে মরে যেত। তাহলে ডিপেন্ড করে যে আপনি কোথায় আছেন, কতটা আপনার ডিমান্ড আছে, আর আপনি ইন্ডিভিজুয়ালি কতটা এবিলিটি অর্জন করেছেন। এরকম বহু মানুষ আছে যারা শুধু ডিগ্রি অর্জন করে কিন্তু এবিলিটি অর্জন করে, যারা ডিগ্রি অর্জন করে কিন্তু স্কিল ডেভেলপ করে, তারা কিন্তু ওই ডিগ্রিটাকে কাজে লাগিয়ে ডেভেলপ করতে পারে না। আপনাকে ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট করতে হবে, এবিলিটি ডেভেলপমেন্ট করতে হবে, স্কিল শিখতে হবে। প্ল্যানিং করুন যে প্রত্যেক 6 মাসে আমি একটা নতুন স্কিল শিখব, যে কোনো নতুন, যে কোনো। আজকে বাড়িতে অনেক রকম আমরা কাজ করি, কিন্তু আমরা সেই ছোটো ছোটো কাজগুলোকেও মানে অনেক রকম কাজ থাকে, ছোটো ছোটো কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের লোককে ডেকে নিয়েছি।
ছোট ছোট কাজের জন্য। সেই ছোট ছোট কাজগুলো যদি আমরা স্কিল ডেভেলপ করি, আমরা লাইফে কিন্তু অনেক অপরচুনিটি লাভ করতে পারি। যেরকমভাবে টিচিং প্রফেশনেও কিন্তু অসংখ্য স্কিল আছে, যে স্কিলগুলো কিন্তু আমরা 6 মাসে ডেভেলপ যদি করি, তাহলে এই বিএড এবং ডিএলএড করার পর একটা বিশাল বড় ভিউ একটা অপরচুনিটি খুলে যায়। থ্যাংক ইউ। লাস্টে এটাই বলবো, স্বামী বিবেকানন্দের এই উক্তিটা আমার খুব মন ছুঁয়ে যায়। সেটি হচ্ছে, ইউ হ্যাভ টু গ্রো ফ্রম দ্য ইনসাইড আউট, নান ক্যান টিচ ইউ, নান ক্যান মেক ইউ স্পিরিচুয়াল, দেয়ার ইজ নো আদার টিচার বাট ইউর ওন। থ্যাংক ইউ। ধন্যবাদ জগদীশ স্যারকে। ডক্টর সামন্ত এতক্ষণ ধরে আমাদের বিএড, ডিএলএড, এই টিচার্স ট্রেনিং যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো করার উপযোগিতা কি, এবং তারপরে সেই ডিগ্রিগুলো করে আমরা আমাদের নিজেদের কিভাবে জীবনে উন্নতি করতে পারি বা কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারি, সেই বিষয়ে মূল্যবান মতামত রেখেছেন। এখন পার্টিসিপেন্টদের কাছে আমাদের অনুরোধ যে আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে ডক্টর সামন্তকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। আর এই সেশনটা পরিচালনা করার জন্য আমাদের চন্দ্রশেখর স্যার রয়েছেন। স্যার, আপনি এই সেশনটা কন্ডাক্ট করুন। আর পার্টিসিপেন্টরা আপনারা কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না রেখে আপনারা প্রশ্ন করতে পারেন। আর কিছু আগে ওরা প্রশ্ন দিয়েছিল, স্যার প্রাইসিং স্ট্র্যাটেজিটা একটু শেয়ার করুন। আপনার কথাটা কেটে গেল, একটু বলুন। স্যার বলছি, টিউটরিং এ, প্রাইভেট টিউটরিং এ বা কোচিং সেন্টারে প্রাইসিং স্ট্র্যাটেজি কিছু শেয়ার করবেন? মানে মাঝে মধ্যে একটা সেট করলে অতিরিক্ত বেশি হয়ে যায়, আবার অতিরিক্ত কম হয়ে যায়। তো ওই জায়গাটাতে স্পেশালি কম্পিট করবো এডটেক জায়ান্টসদের সাথে, যেখানে ওরা 200-300 টাকা পড়াচ্ছে বা হাজার হাজার স্টুডেন্ট। আমরা ইন্ডিভিজুয়াল এসে এন্টারপ্রেনিউর হয়ে ওখানে স্টার্ট কি করে করবো? আমরা তো ক্রাস্ট হয়ে যাচ্ছি। একটা যদি প্রাইসিং স্ট্র্যাটেজি বা এই প্রবলেমটাকে ডিল করবো কি করে, যদি একটু শেয়ার করেন। আচ্ছা, দেখুন, এটা খুব ভালো ওয়ার্ড আপনি ইউজ করলেন, এন্টারপ্রেনারশিপ। খুব ভালো ওয়ার্ড। আজকের দিনে, বর্তমান দিনে এই ওয়ার্ডগুলো খুব বেশি আমরা প্রচলিত হিসাবে গ্রহণ করেছি। যে আমরা আমাদের জীবনে আমরা নিজেরা কিছু করতে চাই। এবার প্রত্যেকটা জীবনের প্রতি পদে কিন্তু আমরা সহজে সেই জিনিসগুলোকে অ্যাচিভ করতে পারি না। আজকে বড় বড় ইনস্টিটিউশন, আজকে যে সকল বড় বড় কোম্পানিগুলো আজকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বা ইনস্টিটিউশনগুলো প্রতিষ্ঠিত করেছে, তারাও কিন্তু একদিন স্ক্র্যাচ থেকেই শুরু করেছে। ঠিক আছে, ওই একদম লোয়ার লেভেল থেকে আপনাকে শুরু করতে হবে, কারণ লোয়ার লেভেল থেকে শুরু করলেই তবে আপনি কিন্তু গ্রাউন্ড লেভেল রিয়েলিটিগুলো বুঝতে পারবেন। গ্রাউন্ড লেভেল রিয়েলিটি যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ কিন্তু ওপর দিকে যেতে পারবেন। এবার প্রবলেম ইজ দ্যাট কি, আপনার প্রশ্নের একটা বড় জায়গা যে আমরা কম্পিটিশন কি করে করব সেই বড় বড় ইনস্টিটিউশনগুলোর সঙ্গে। আমাদের সেই রিসোর্স নেই, আমাদের সেই জায়গাটা। এবার এইগুলো ডিপেন্ড করছে যে আপনি কোন জায়গায় আছেন। ধরুন, আপনি যদি কলকাতার মতো একটা শহরে আপনি প্রাইভেট টিউশন করেন, সেখানে একটা আইসিএসসি বোর্ডের একটি ছেলেকে যদি পড়ান, সেখানে আপনি সপ্তাহে 2 দিন হয়তো যাবেন, সেখানে আপনাকে মিনিমাম অন্তত 2000 টাকা চার্জ করতে হবে। যদি আপনি 2000 টাকার তলায় চার্জ করেন, যদি আপনি ধরুন গেলেন এবং তার গার্জেনের সঙ্গে যোগাযোগ করলেন, যে বললেন যে আমি আপনার ছেলে মেয়েকে পড়াবো প্রাইভেট টিউশন, আমি 2 দিন করে আসবো এবং মাসে 500 টাকা দেবো। পরের দিন তার গার্জেন ভাববে যে 500 টাকা নেবে মানে কিছু জানেন, কিন্তু আমরা রাখবো। তাহলে একটা স্ট্যান্ডার্ড সেট কিন্তু খুব দরকার। যে 200 টাকা, 300 টাকা, 400 টাকায় যারা পড়িয়ে দিচ্ছে, বলছেন আপনি যেটা, যে একটা বড় অর্গানাইজেশন, সেই বড় অর্গানাইজেশন যেহেতু অনেক স্টুডেন্ট, তাই অনেক স্টুডেন্টের জন্য সে সেটা করতে পারছে। কিন্তু আপনি যখন প্রথম থেকে শুরু করছেন, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমি সবসময় বলি যে স্ট্যান্ডার্ড বজায় রাখবেন, লাইফে কিন্তু আপনার অগ্রগতি হবে। এরকম অনেক সংস্থা আছে যাদের বিজনেস পলিসি হচ্ছে কি, আমি কম কাস্টমারের কাছে যাব, কিন্তু আমি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট দেবো। আমি যখনই এই স্ট্যান্ডার্ড প্রোডাক্ট দেবো, এই ভাবনা চিন্তা থাকবে, তখন কম কাস্টমারের কাছে গেলেও কিন্তু আপনার সেই জায়গাটা কিন্তু চলে আসবে। আপনি কিন্তু দেখেছেন, আচ্ছা বলুন তো, আপনারা টাটা,
মাহিন্দ্রা, সুজুকি, এদের এইসব গাড়ির অ্যাড দেখেছেন তো? এসব গাড়ির অ্যাড হয়, হ্যাঁ? কিন্তু কখনো মার্সিডিজ গাড়ির অ্যাড দেখেছেন? মার্সিডিজ গাড়ি অ্যাড দেয় দেখেছেন? দেয় না। হ্যাঁ, কেন দেয় না? আচ্ছা, মার্সিডিজ গাড়ি আমি টাকার কথাটা আসছি না, কিন্তু মার্সিডিজ গাড়ি আর একটা টাটা সব থেকে দামি গাড়ি, দুজনের মধ্যে কি বিশাল তফাৎ হয়ে যাবে? তারা কি করেছে? মার্সিডিজ কি করেছে? একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে, একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছে। আমাদেরকে এইটা ভাবতে হবে যে আমাদেরকে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে। আমাদের সমাজের এমন একটা জায়গায়, একটা শিক্ষক হিসাবে সমাজের এমন একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যে প্রত্যেকে বলবে, হ্যাঁ আচ্ছা ওই স্যারটার কাছে যা, ওই স্যারটা আমি শুনেছি খুব ভালো মানুষ। ওই স্যারটা কিন্তু এটা করে না, ক্লাসের মধ্যে গল্প করে না, ক্লাসের মধ্যে তোমার কোথায় ঘুরতে গেলে আছে, তোমার জন্মদিন সেলিব্রেশন এইসব করে না। ক্লাসের মধ্যে কি করে না, পড়াশোনা করে, একটা মানুষ হিসাবে গড়ে তুলতে চেষ্টা করে। ঠিক আছে, এই স্ট্র্যাটেজি নিলে কিন্তু এইরকম বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনের সঙ্গে আমরা কিন্তু কম্পিটিশন। ব্র্যান্ড ভ্যালু বানাতে হলে সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা অগ্রসর হব, কিন্তু ওইখানে ক্রিটিসিজম গুলো যেগুলো অন্যান্য নতুন টিচারদেরকে আমি দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে এত খারাপভাবে ক্রিটিসাইজ করছে, ওইগুলো আমরা হ্যান্ডেল করবো কি করে? তখন নতুন নতুন আমরা ভিডিও বানালাম, আপলোড করলাম। ক্রিটিসিজমই তো আপনার অগ্রগতির পথ। আপনাকে প্রত্যেকটা ক্রিটিসিজমকে কিন্তু পজিটিভভাবে নিতে হবে। যে যত ক্রিটিসাইজ করবে এবং ক্রিটিসিজমগুলোকে যত আপনি গ্রহণ করবেন, তত কিন্তু আপনি আপনার নিজেকে কিন্তু ফ্লারিশ করতে পারবেন। একটা হিরে কিন্তু আপনার খনি থেকে বেরিয়ে মূল্যবান হয় না। একটা খনি থেকে বের করার পর একটা হিরেকে যদি আপনি এমনি বাজারে ফেলে রাখেন, কেউ তুলে নিয়ে যাবে না, কারণ তার মূল্য সে বুঝতেই পারবেন। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে যে হিরেকে তৈরি করতে গেলে তাকে অনেক কাটিং পজিশনের মধ্যে নিয়ে যেতে হবে, সেটাকে কাটতে হবে, প্রচুর কাটতে হবে। যখন কাটবে তখন কিন্তু প্রচুর ব্যথা পায় হিরেটা, যদি আমরা হিরেটাকে যদি একটা লিভিং ক্রিচার মনে করি। সেই জায়গা থেকে কিন্তু ফ্লারিশ হয়ে আসতে হবে। আর একটা খুব বড় গুরুত্বপূর্ণ, হিরে বলুন বা কোনো ধরনের স্টোন বলুন, ডিপেন্ড করে যে সে কোন পার্সপেক্টিভে আছে, তার আশেপাশের পরিস্থিতি কোন জায়গায় আছে। একটি পাথরকে যদি আপনি মাছ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন, সেই মাছ বাজারে সেই মাছটিকে মাছটিকে কাটার সময় মারার জন্য সে পাথরটা সে ইউজ করবে, তখন কিন্তু তার দাম হয়তো খুব জোর হলে 50 টাকা। আপনি যদি সেটাকে যদি একটা স্কুল কলেজের বা কোনো অফিসের জায়গায় নিয়ে আসেন এবং সেটা পেপার ওয়েট হিসাবে রাখেন, সেই পাথরটাই তখন কিন্তু আপনার 100 টাকা হিসাবে ইউজ হবে। আবার সেই পাথরটাই কিন্তু এমন এক পজিশনে নিয়ে গেলেন, এই পাথরটাকে এক জায়গায় আমি কী করবো, শো করে রেখে দেবো একটা জাদুঘরের সামনে বা একটা বিশাল বড় বিল্ডিংয়ের সামনে। আমি সেই পাথরটাকে কী করলাম, এমনভাবে রাখলাম, এটা একটা আর্টিস্টিক ভিউ হয়ে গেল। সেই পাথরটাই তখন 2 লাখ টাকায় বিক্রি হবে। ডিপেন্ড করছে যে আপনি কোন পরিস্থিতিতে জিনিসটাকে কিভাবে আপনি। ধন্যবাদ। নেক্সট। থ্যাংক ইউ স্যার। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন স্যারকে। আপনারা ওপেনলি প্রশ্ন করতে পারেন, যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। একটা স্যার জগদীশ বাবুর একটা অনুমতি নিয়ে একটা কথা বলছি। যেমন কিছুজন জিজ্ঞাসা করছিলেন ওই বলার সময় যে আর কি কি ধরনের কোর্স করা যায়। আমি এদের একটা সাজেশন আমি দিতে পারি পার্টিসিপেন্টদের, যে বর্তমান আপনি সেটা আপনার বলার মধ্যে মেনশনও করেছেন, কিন্তু আমি জাস্ট আরেকটু অ্যাড করছি যে বর্তমান সময়ে প্রাইভেটাইজেশন একটা ম্যাসিভ পর্যায়ে পৌঁছে গেছে। প্রাইভেট স্কুলগুলো তারা কিন্তু মুখিয়ে রয়েছে একটা কোয়ালিটি সম্পন্ন একজন টিচারকে হায়ার করার জন্য বা নিযুক্ত করার জন্য। এবার আমাদের কি হয়, বিভিন্ন কলেজে যারা বিএড পড়ছে, ডিএলএড পড়ছে, তাদের কাছে নলেজ তো থাকছে, কিন্তু তার সাথে যে কমিউনিকেশন যে স্কিলটা, অর্থাৎ স্পোকেন ইংলিশ, এই স্পোকেন ইংলিশটা কিন্তু একটা ডেফিসিট থাকছে। মানে এরকম আমরা তো দেখেছি, বা আপনারও তো অনেক স্টুডেন্ট আছে যারা একই সাথে সবাই পড়াশুনো করেছে, কিন্তু তাদের মধ্যে অনেকেই আর কি ডিপিএস এ তারা আজকে জব করছে, তারা নিউ টাউনে বিভিন্ন রাজারহাটে বড় বড় মাল্টি ইন্টারন্যাশনাল
স্কুলেও হচ্ছে জব করছে, কিন্তু তারা কিন্তু শুধুমাত্র বিএড আর ডিএড করেই কিন্তু থেমে থাকেনি, তারা তাদের স্কিলটাকে এনহ্যান্স করেছে, সেখানে স্পোকেন ইংলিশটা ঠিকঠাক করে শিখেছে, সাথে এডুকেশনাল কিছু ডিগ্রি করেছে। এই যে বিভিন্ন সময় আজকে যেমন ওয়েবিনার হলো, ওয়েবিনার, ওয়ার্কশপ, সেমিনার, এইগুলো এডুকেশন রিলেটেড সমস্ত প্রোগ্রামের সাথে নিজেদের যুক্ত রেখেছে। এগুলো কিন্তু অনেক ম্যাটার করে। মানে আপনারও মাস্টার ডিগ্রি থাকছে, বিএড থাকছে, আপনারা এই দুটো সার্টিফিকেট নিয়ে একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাবেন, আবার সেখানে গিয়ে আরেকজন আসলো যার মাস্টার ডিগ্রি সার্টিফিকেট আছে, বিএড সার্টিফিকেট আছে, তার সাথে দেখা গেল যে তার সাথে 10টা সেমিনার সে অ্যাটেন্ড করেছে, 3টে ওয়ার্কশপ তার অ্যাটেন্ড করা আছে, কোনো একটা এডুকেশনাল প্রজেক্টে কাজ করেছে। খুব স্বাভাবিক সেখানকার যারা এইচএম বা ম্যানেজমেন্ট থাকবে তারা সেকেন্ড জনকেই হচ্ছে নেবে। তো সেই জন্যে মানে শুধুমাত্র ট্র্যাডিশনাল ডিগ্রি তো আমরা থাকবেই, তার সাথে এই অ্যাডিশনাল কোর্সগুলো বা সার্টিফিকেশন এইগুলো কিন্তু করতে হবে, না হলে কিন্তু আমাদের কম্পিটিশনটা অনেক বেশি, আমরা টিকে উঠতে পারবো না। আর বিএড আর ডিএড এ যারা পড়েন, আমি আমার ইনস্টিটিউশনেও দেখেছি বা পশ্চিমবঙ্গের অনেক ইনস্টিটিউশনে দেখেছি, সকলের মধ্যে এখন একটা টেন্ডেন্সি থাকে যে যেভাবেই হোক সার্টিফিকেটটা পেয়ে গেলেই বোধহয় আমার দায়িত্ব শেষ। কিন্তু এই কোর্স কারিকুলামের মধ্যে যে কন্টেন্টটা থাকে সেটা যদি আত্মস্থ করতে না পারে, ইন ফিউচার এই স্কিলগুলোর অভাবের জন্যেই কিন্তু ভবিষ্যতে তার সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। কারণ এই গভর্নমেন্ট সেক্টরেও ধরুন যে পরীক্ষাগুলো হয়, সে এসএসসি হতে পারে, পিএসসি হতে পারে, সিটেট হতে পারে, বা আর্মি পাবলিক স্কুল হতে পারে, সেখানে একটা কোশ্চেনের সাথে 4টে করে অপশন থাকছে, সেই 4টে অপশনই মনে হচ্ছে যে 4টেই ঠিক হতে পারে। সেখানে এই রেগুলার ক্লাস করা বা কোয়ালিটি ক্লাস করা বা পড়াশুনো করা, এটা একটা ডিপেন্ড করে। তো সবাইকে আমি এটার দিকেও একটু ফোকাস রাখতে বলবো যে শুধু ডিগ্রিটা পেয়ে গেলাম এটাতেই না, ডিগ্রির মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোরকে খুব গুরুত্ব সহকারে শিখতে হবে। ধন্যবাদ, জগদীশ বাবুকে দিলাম আবার। একদম একদম সন্ধ্যবাবু, আমাদের আজকে বর্তমান পরিস্থিতিতে কমিউনিকেটিভ ইংলিশ কিন্তু খুব দরকারি জিনিস। কমিউনিকেটিভ ইংলিশ এবং কম্পিউটার, এই দুটি জিনিস কিন্তু আমাদের যে কোনো প্রফেশনেই যদি যেতে হয় তাহলে কিন্তু এই দুটি জিনিস আমাদের শিখতেই হবে। তাই আপনাদের যে কোনো পড়াশোনা করছেন তার মধ্যে আপনারা চেষ্টা করবেন যে কমিউনিকেটিভ ইংলিশটাকে আপনাদের পার্ট অফ ডেইলি লাইফ হিসাবে গ্রহণ করুন। আর কম্পিউটারের যে বিভিন্ন ধরনের জিনিসগুলি আছে যেগুলি আমরা সাধারণত টেক সেভি করার জন্য নিজেদেরকে গড়ে তুলি, আমি বলছি না যে কম্পিউটারের প্রোগ্রামিং শিখতে হবে, জাভা, সি প্লাস প্লাস শিখতে হবে, কিন্তু আমরা মোটামুটি টেক সেভি হিসাবে যেগুলো আমরা ইউজ করি গতানুগতিক বিভিন্ন জীবনে, আমাদের প্রফেশনাল লাইফে যে ছোট ছোট বিষয়গুলো, কম্পিউটার বিভিন্ন বিষয়গুলোকে আমরা কাজে ইউজ করি, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের ধীরে ধীরে শিখে নেওয়া দরকার আছে। সেটা আপনি যে প্রফেশনেই থাকুন, যে কোনো প্রফেশনেই থাকুন, এটা দরকার। নাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো, আমরা পরের প্রজন্ম যারা আসছে সেই পরের প্রজন্মের কাছে আমরা কিন্তু অনেকটাই কিন্তু ব্যাকডেটেড হয়ে যাবো। ওকে, আমি নেক্সট প্রশ্ন আশা করি। যদি আর প্রশ্ন না থাকে তাহলে আমরা এটাকে কন্টিনিউ এই মুহূর্তে আর করবো না। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ভালো, একটু পরে কোন ফোনটা, হ্যাঁ 5 মিনিট পরে। প্রফুল্লবাবু, আপনাকে অনুরোধ করব আমাদের এই ওয়েবিনারের পরের অংশটা আপনি পরিচালনা করুন। নমস্কার। আজ বিবেকজি কলেজের ব্যবস্থাপনায় কেরিয়ার অ্যান্ড প্লেসমেন্ট সেল অফ বিবেকজ্যোতি কলেজ এবং দাসপুর ইউফোরিক ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে এবং ঐকান্তিক প্রচেষ্টায় আমরা একটি নতুন এবং অত্যাধুনিক
একটি বিষয় নিয়ে ওয়েবিনার এর মাধ্যমে আলোচনা করলাম। এই বিষয়টি আলোচনার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাবো বিবিজিটি কলেজের অধ্যক্ষ ডক্টর সুমন্ত কুমার খাড়া এবং দাসপুর ইউফোরিক ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডক্টর শোভন দুয়ারি মহাশয়। ওনারা আজকের দিনের যুগোপযোগী এবং প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আমাদের সামনে একটি ওয়েবিনার আয়োজন করেছে। তাই ওনাদের আমি আমার কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আমি ধন্যবাদ জানাই যিনি এই বিষয় সম্পর্কে আজকে স্পিকার বা বক্তা ছিলেন। তিনি হলেন ডক্টর জগদীশ সামন্ত, প্রিন্সিপাল, ইনস্টিটিউট অফ এডুকেশন, হলদিয়া। উনি যেভাবে দীর্ঘ প্রায় 50 মিনিট ধরে আমাদের সামনে আজকে দিনের যুব উপযোগী একটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন, যেমন আমাকে সবচেয়ে ভালো লেগেছে যে পয়েন্টগুলো আমি তুলেছি সেইগুলো, যেমন বাবা এবং মা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা বা ছেলে মেয়েদের কিছু স্ট্যান্ডার্ড করতে হয়, তার জন্য যে দক্ষতা অর্জন করতে হবে এবং সেটা অত্যন্ত আজকের দিনের একটা প্রাসঙ্গিক বিষয়। তা না হলে কিন্তু ছেলে মেয়েকে পড়াশোনা বা একটা জায়গায় পৌঁছে দেওয়া, উনি যে কথা বলেছেন যে স্কিল ডেভেলপমেন্ট, এই স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথম বাবা মাকে গুরুত্ব দিতে হবে। তো সেই ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন। দ্বিতীয় যেটি উনি বলেছেন যে লাইফ স্ট্যান্ডার্ড, কেরিয়ার প্রকাশ। এই একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি বা একজন মানুষের ক্ষেত্রে কেরিয়ার প্রকাশ করতে হলে তার কোন দিকে দিশা যাবে, সেই দিশা দেখানোর জন্য আমরা যারা বিএডের অধ্যাপক বা বিএড কলেজের অধ্যাপক, তাদের প্রত্যেকেরই এই ধরনের একটি সেমিনারে অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি। কারণ আমাদের জানা উচিত প্রত্যেকটি শিক্ষার্থীর তার নির্দিষ্ট একটা লক্ষ্য আছে এবং উদ্দেশ্য আছে, এবং সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তাকে এগাতে হবে, এবং তবেই কিন্তু সে প্লেসমেন্ট সেলে যেতে পারে। অতএব উনি কিন্তু এই কথাগুলো বেশ সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর আমাদের স্যার ডক্টর সুমন্ত কুমার খাড়া মহাশয় যে একটি কথা বলেছেন, কোয়ালিটি টিচার। আজকের দিনে এই জাতীয় শিক্ষানীতিতে একটা বিষয় দেখা যাচ্ছে যে কোয়ালিটি ইন এডুকেশন। এই কোয়ালিটি এডুকেশনটা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, এমএ, এমএ সমস্ত মার্কশিট পেয়েছি আমরা পুঁথিগত বিদ্যার, কিন্তু আমরা ওয়েবিনার, সেমিনার, কিন্তু ফিল্ড ওয়ার্কের কাজ বা পিএইচডি রিসার্চের কাজ, এই সমস্ত যে স্কিল বেসড যে সকল কাজগুলো, সেইগুলো অত্যন্ত প্রয়োজনীয়। আজকের দিনে কোনো শিক্ষার্থীকে গাইড করার ক্ষেত্রে বা ভালো শিক্ষক হওয়ার ক্ষেত্রে বা আমার নিজের শিক্ষক হিসেবে স্কিলকে ডেভেলপ করার জন্য, আরও উপরের দিকে প্লেসমেন্টে যাওয়ার জন্য এইগুলো বিষয় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। আসলে যে কথাগুলো বলা হয়েছে সমস্ত কিন্তু আজকের দিনে যে 2020 সালের শিক্ষানীতিতে ব্যাখ্যা করা হয়েছে নন কনভেনশনাল এডুকেশন। এই নন কনভেনশনাল এডুকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, এবং এই ধরনের কথাগুলো সমস্ত প্লেসমেন্ট ছেলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এবং জরুরি। যার ফলে আজকের যে বিষয়টি আমার কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার কাছে গ্রহণযোগ্য এবং যুগোপযোগী একটি পদক্ষেপ। তাই এই সেমিনারে আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে আমাদের যে ইন্টার্ন স্কুল, যে স্কুলগুলো রয়েছেন, তাদের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা মহাশয়া, তাদের আমরা চিঠি করেছিলাম। তাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছেন যে সকল স্কুলের ছাত্রছাত্রীরা, তারা যাতে এই শিবিরে অংশগ্রহণ করেন তার জন্য আমরা
যোগাযোগ করেছি এবং তারা অংশগ্রহণ করেছেন, যার ফলে তাদেরও আমি অনেক ধন্যবাদ জানাই। এবং যে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা স্টুডেন্ট বা বিবেকজি কলেজের অনেক পূর্ণ শিক্ষার্থী এবং আজকে যারা বিএড এর ফার্স্ট সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার, বিএড এর ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বিবেকজি কলেজের তারা অংশগ্রহণ করেছেন, তাদের ধন্যবাদ জানাই। এবং বিবেকজি কলেজের এই অর্গানাইজিং কমিটি যারা প্রায় 10 দিন ধরে এই সেমিনারটি আয়োজন করার জন্য বিশেষভাবে অনলাইনে চেষ্টা করেছেন, প্রেসিডেন্সিয়াল কমিটির আমাদের কনভেনার আছেন সিডি সাহেব চন্দ্রশেখর দত্ত এবং ডিএলএডএসের তন্ময় দাস, ওনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ ওরা কঠোর পরিশ্রম করেছেন। আমি জানি যে কীভাবে এই সেমিনারটাকে সফল করা যাবে, কীভাবে আয়োজন করা যাবে, কীভাবে অনলাইনে ছেলেমেয়েরা রেজিস্ট্রেশন করতে পারবেন, কীভাবে ছেলেমেয়েরা করতে পারবেন, এবং বিভিন্ন স্কুলে যে সকল প্র্যাকটিসিং স্কুল আছে সেই স্কুলের আমাদের যারা মেন্টর ছিলেন এবং তারাও এই চিঠিপত্রগুলো পৌঁছে দিয়ে তাদের হেডসেটদের সঙ্গে কথা বলেছেন, হেডমিস্ট্রেসের কথা বলেছেন, যাতে তারা ভালোভাবে অংশগ্রহণ করতে পারেন। সেই সকল মেন্টর টিচারদের আমি ধন্যবাদ জানাই বিবেকজি কলেজের সকল অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষাকর্মীদের, তারাও এই সেমিনারটি আয়োজন করার জন্য বিশেষভাবে সহযোগিতা করেছেন আমাদের। এবং আমি ধন্যবাদ জানাই এই সেমিনারটি করার ক্ষেত্রে আমাদের শিক্ষক আইপিএসি মিস্টার মানস কুমার সাহু স্যার এবং ন্যাক কোঅর্ডিনেটর অমিতাভ জানাকে, ওনারা আমাদের এই প্রস্তাব দিয়েছিলেন যে আপনারা এই ধরনের একটি সেমিনার করুন, সেমিনার করলে আপনাদের শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজে বিভিন্ন স্তরের মানুষ উপকৃত হবেন। আবার আমি বলি যে আমাদের সেমিনারটি আজকে খুব সফল হয়েছে। আমরা আগামী দিনে অনলাইন অফলাইনে চেষ্টা করব আরও সুন্দর করে, আরও ভালোভাবে অন্যান্য বিভিন্ন যে ট্রেনিং কলেজগুলো আছে, বিএড এবং ডিএড, সেই সকল কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা এবং বিভিন্ন আমাদের যে ট্রেনিং কলেজ আছে, ট্রেনিং স্কুলগুলো আছে, সেই স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদেরকে আবার একটি অফলাইন এই ধরনের প্লেসমেন্ট সেলের করে সেমিনার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ। স্যার অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর বক্তব্য রাখার জন্য। সবাইকে বিবেকজ্যোতি কলেজের পক্ষ থেকে আবার একবার ধন্যবাদ জানাই। বিশেষ করে ধন্যবাদ জানাই ডক্টর সামন্তকে। উনি ওনার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের জন্য দিয়েছেন, আর আমাদের খুব ভালো লাগবে এই ওয়েবিনারের যা কিছু নির্যাস সেটা যদি আমাদের ছাত্রছাত্রীদের কাজে লাগে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ওয়েবিনার আজকে এখানেই শেষ হলো। আর একটা কথা একটু বলে দিই, একটা ফিডব্যাক লিংক যাবে গ্রুপে, আপনারা সবাই সেই ফিডব্যাক যে লিংকটা থাকবে সেখানে ক্লিক করে ফিডব্যাকটা সবাই দেবেন, তারপর ভেরিফিকেশন করে অনলাইনেই সার্টিফিকেট আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। ধন্যবাদ।